আপনি কেন নির্বাচন দিবেন? আপনি তো নির্বাচন দেবার ইচ্ছা আছে কিনা জানি না। এই কারণে আপনার মতো মানুষ বলতে পারে যে কি নির্বাচনের নাম যারা মুখে আনবে, আরে বাপরে বাপ, এত বড় অধ্যত্ত, এত বড় কথা, ছোট মুখে বড় কথা, 3 দিন রাজনীতি করেন না, আপনি সব দীর্ঘদিনের পরখা রাজনৈতিক নেতৃত্ব, দেশের মানুষকে বঞ্চিত করে আপনি বিচার করে ফেলবেন, আপনি একটা বিরাট একটা কিছু ডন হয়ে গেছেন। এইসব মানে বালখিল্যতা আর শিশু সুলভ কথাবার্তা বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। নির্বাচনের পথ মানে আমি তুমি দামি মামি স্বামী, এই পথ না, এই নির্বাচন না, রাতে নির্বাচন না। নির্বাচন যেই নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, মানুষ নিঃসঙ্গ চিত্তে নির্ভীক ভাবে ভোট দিতে পারবে, এবারও ভোট দিবে এবং পরের যে নির্বাচনে ওই নির্বাচনেও সেইভাবে যাতে মানুষ করতে পারে, সেই পথে কি ব্যারিকেড আছে সেই পথগুলো আপনি পরিষ্কার করেন। সব সংস্কার আপনার কাজ না, এটাই হলো আমার মোটা দাগে বক্তব্য। এর বাইরে যারা বলে তাদের ফলাফল আছে, তাদের ধান্দা বিকের আছে, তাদের অসৎ উদ্দেশ্য আছে। নিশ্চয়ই তারেক রহমান দেশে ফিরবেন, না ফিরবেন এরকম তো কোনো কারণ নাই। তারেক রহমান ইচ্ছা করে ওখানে বসে আছেন সেরকম কোনো ব্যাপার না। এটা পার্টি তারেক রহমানের একারও ব্যাপার না। তার মা এখনো চিকিৎসাধীন আছেন, ওইখানে অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, একটা দুর্বিষহ অবস্থায় গিয়েছে, সেটা একটা বাস্তবতা। আর একটা বাস্তবতা, দলের নীতি নির্ধারকদের নানান ধরনের মানে চিন্তা চেতনা আলোচনার ব্যাপার আছে, উনি কখন ফিরবে, তার নিরাপত্তার বিষয় কি হবে না হবে, এই পরিবেশ আছে কিনা সামগ্রিক বাস্তবতায়, বা গভর্নমেন্ট তার ওনাকে নিরাপত্তাটা কিভাবে দিবেন, সেই বিষয়গুলো কিন্তু আছে এখানে। অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। তিনি ফিরবেন এরকম না, নিশ্চয়ই তিনি ফিরবেন। ডক্টর জাহিদ যেটা বলেছে সেটাই ঠিক, যে উপযুক্ত সময় যখন হবে, আমি বিশ্বাস করি যে খুব দ্রুততম সময় উনি দেশে চলে আসবেন। উনি দেশে আসতে চান, উনি ওখানে থাকতে চান না, কেন থাকবেন? উনি রাজনীতি করেন বাংলাদেশকে নিয়ে, উনি ইচ্ছা করে ওখানে যান নাই বা ইচ্ছা করে ওখানে আনন্দে নাই। আমরা 1 মাস দেশের বাইরে থাকতে পারি না, তাহলে কি কারণে উনি ওখানে থাকবেন? আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময় উনি দেশে আসবেন। এটা হলো একটা। আর কি সার্জিসের বিষয়, যেটা আক্রমণ ছাত্রদলকে, এগুলো তো নতুন না। প্রোপাগান্ডা ছাত্রদলের বিরুদ্ধে যেভাবে শুরু হয়েছে, বাপরে বাপ, এটা তো ভয়ঙ্কর। অনলাইন আর ফেসবুকে আপনি যদি ঢুকেন, চক্র তৈরি করা হয়েছে, হাজার হাজার ফেসবুক আইডি তৈরি করা হয়েছে, মানে একেবারে উদর পিন্টু উদর ঘাড়ে সাজিয়ে গুজিয়ে কেষ্ট বেটাই চোর, যা কিছু যেখানে ঘটবে কেষ্ট বেটাই চোর। সার্জিসের উপরে হামলার যে বিষয়টা, আমি কিছু খবর নেবার চেষ্টা করলাম, ছাত্রদলের প্রেস রিলিজ দেখলাম, ওখানে রাত 10টার সময় উনি গিয়েছেন বসুন্ধরায়। কি কারণে গিয়েছেন কি জানি না, একটা দল বল নিয়ে গেছেন। সেখানে আমি শুনলাম যে পতিত ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক লোক তার মধ্যে ছিল, এখানে ছিল, এবং আরেকজন দেখি আওয়ামী লীগের লোক। এখানে নানান ধরনের ব্যাপার, এই যে দল হয়েছে, দলের মধ্যে পতিত সরকারের অনেকেই এরকম অভিযোগ শোনা যাচ্ছে না আপনাকে। যখন আমরা শোনেন, এই যে দল হয়েছে ভালো হয়েছে, কোনো অসুবিধা নাই। যখন আমরা হামলা মামলা শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জেল খেটেছি, নিপীড়িত হয়েছি, গুম হয়েছি, তখন এই যে সমন্বয় যারা রয়েছেন বা নতুন রাজনৈতিক দল, তাদের অনেকেই কেউ কেউ গুপ্ত সংগঠন, গুপ্ত শিবিরের লোক হয়ে ছাত্রলীগের মধ্যে ছাত্রলীগ করেছেন। ছাত্রলীগ করে ওনারা হেলমেট বাহিনী ছিলেন কিনা আমি জানি না, নিশ্চয়ই ছাত্রলীগের মজা নিয়েছেন। যখন আমাদের ছেলেরা হলে থাকতে পারে নাই, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, তখন তারা ছাত্রলীগ করেছেন, বলে যেটা তাদের কৌশল। আরে ভাই, আপনার নীতি আর আদর্শই যদি না থাকে, আমরা মনে করি এই যে হাসিনার যে পতন হয়েছে, ওনারা বলেন না যে হাসিনা ওনারা পতন করেছেন। আরে ভাই, আমরা বলি হাসিনার পতন আরো অনেক আগে হয়ে যায়, ওনারা যদি ছাত্রলীগের বেশ ধারণ না করতেন, ওনারা যদি শিবিরের লোক হয়ে ছাত্রলীগে না থাকতেন, কে সমন্বয়, কে ছাত্রলীগ, কে শিবির, কে কি, এটা তো একটা মানে একটা মারাত্মক একটা বজগটা অবস্থা হয়ে গেছে। তাকে আপনি বিশ্বাস করবেন? এই যে সার্জিস সাহেব, উনি তো শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু বলতে বলতে মুখে ফেনা উঠেছেন, এখন উনি একটা অভ্যুত্থানের শক্তি হয়েছেন, ভালো কথা। এই যে সার্জিসে যে ঘটনা ঘটেছে, কোনো ঘটনা, কোনো বিশৃঙ্খলা, কোনো মব, কোনো ব্যক্তিগত আক্রমণ, এগুলোকে আমরা কোনোদিনই সমর্থন করি না, এটা উচিত না। কিন্তু সার্জিস সাহেব রাত 10টার সময় দলবল নিয়ে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের যারা রয়েছে তাদেরকে নিয়ে ওখানে গেছে। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, যে এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট ভূমিকা, তারা 30 জন না কতজন নিহত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার এটা বলতে কোনো দ্বিধা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনও নিহত হন। ছাত্র দলের সভাপতি নিজে গুলিবিদ্ধ হয়েছেন, সেই চিহ্ন তার হাতে আছে। অসংখ্য যার বিরুদ্ধে অভিযোগ করেছে সার্জিসরা, আমি তার একটা ছবি দেখলাম, মাশরুম, অসংখ্য, কমপক্ষে 200 বুলেট, সররা বুলেট তার শরীরে, বিভৎস অবস্থা। আপনি তাদেরকে হিউমিলেট করবেন, মধুর ক্যান্টিনে লাঞ্ছিত করবেন, এই ঘটনা তো ছাত্র দলের সাথে বললে আপনার হবে না। এই ঘটনা হয়েছে আন্তঃবৈষম্য বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই এদের নিজস্ব গন্ডগোলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আহত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অথচ আন্দোলনে তাদের অনেক বেশি, সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। আপনি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনতে, পদের ভাগ বাটারে বানরের পিঠার ভাগ, ওই সিদ্ধাপা যেটা বললো, পিঠার ভাগের মতো পদ আপনি সব নিয়েছেন, সুবিধা আপনি নিয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন,
আপনি থাকতেন হলে মেসে, এখন আপনি মন্ত্রী সুবিধা পেয়েছেন, আপনি কেন নির্বাচন দিবেন? আপনি তো নির্বাচন দেবার ইচ্ছা আছে কিনা জানি না। এই কারণে আপনার মতো মানুষ বলতে পারে যে কি নির্বাচনের নাম যারা মুখে আনবে, আরে বাপরে বাপ, এত বড় অধ্যত্ত, এত বড় কথা, ছোট মুখে বড় কথা, 3 দিন রাজনীতি করেন না, আপনি সব দীর্ঘদিনের পোরখা রাজনৈতিক নেতৃত্ব, দেশের মানুষকে বঞ্চিত করে আপনি বিচার করে ফেলবেন, আপনি একটা বিরাট একটা কিছু ডন হয়ে গেছেন। এইসব মানে বালখিল্যতা আর শিশু সুলভ কথাবার্তা বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। রাজনীতি এত সহজ বিষয় না, অনেক ত্যাগ লাগে, অনেক শ্রম লাগে, অনেক ঘাম লাগে, অনেক অভিজ্ঞতা লাগে, অনেক পোর খাওয়া মানুষ লাগে। খালি ওই যে গায়ের জোর আর শক্তি দিয়ে রাজনীতি হয় না, এটা অনেক সহজ কোনো ব্যাপার না রাজনীতিটা। সেই জন্য বলি সকলেই দায়িত্ব নেবেন। মঞ্জু ভাইয়ের অনেক কথার সাথে একমত। তো উনি যেটা বললেন এরা ভোট করতে পারবে না, তাহলে কি আমরা আবার নতুন সরকার আনবো? অবশ্যই ভোট করতে পারবে, ভোট তাদেরই করতে হবে, কেন করতে পারবে না তারা? শাহাবুদ্দিন আহমেদ সাহেব জাস্টিস 3 মাসে জাতীয় পার্টির 9 বছরের জঞ্জাল পরিষ্কার করে আন্তরিকতার বাইরে। ওনারা যদি চান অবশ্যই তারা নির্বাচন খালি ওই উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে না, নির্বাচন একটা চেইনের মধ্যে। আমার এসপি আছে, আমার ডিসি আছে, আমার ইলেকশন কমিশন আছে। আমি বিশ্বাস করি ওনারা যদি চায় আগামী 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। সেটা সুযোগ আছে। এই যে আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছে, উন্নতি হচ্ছে না। আইন শৃঙ্খলা ওই যে কি বলে না, ভাইস ভার্সা, যুক্তিবিদ্যা বলে কি, গরু ঘাস খায় মানুষ গরু খায়, ওরকম বিষয় না। আইন শৃঙ্খলা বলেন যাই বলেন, সবকিছু আপনি মানুষ যখন দেখবেন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে, সব এসে যাবে আপনি দেখবেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি নির্বাচিত স্টেবল শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সমস্যা আপনার জটিল হইতে থাকবে। এটা আপনি যত পিছাবেন নির্বাচন জটিল হতে হবে। শুধুমাত্র বিএনপি ক্ষমতায় যাবে নাকি ক্ষমতায় যাবে সেই জন্য নির্বাচন দরকার না। নির্বাচন দরকার আমার দেশের প্রয়োজনে, নির্বাচন দরকার আমার স্থিতিশীলতার প্রয়োজনে, নির্বাচন দরকার এই মবের বিরুদ্ধে, নির্বাচন দরকার আইন শৃঙ্খলার উন্নতির জন্য, নির্বাচন দরকার প্রশাসনের লোকদের স্বস্তির জন্য, দেশের মানুষের স্বস্তির জন্য। মানুষ স্বস্তিতে নাই, যাই বলবেন সেটা হবে না। আপনি ওই যে সেকেন্ড রিপাবলিক বলবেন, এইসব তত্ত্ব কথা, এটা কি, তারপরে আপনি ওই প্রক্লেমেশন বলবেন, যাই বলবেন, এগুলো বাংলাদেশের মানুষ বুঝে না। এগুলো বাংলাদেশের মানুষ, এগুলো তত্ত্ব। এই তত্ত্বের গ্যারাকলে যদি পড়েন আর মানুষকে ফেলান, সেটা মানুষ গ্রহণ করবে না। আর সরকার যদি এর মধ্যে পড়ে এই তত্ত্বের মধ্যে, তাহলে এই সরকারও কিন্তু চিরস্থায়ী সরকার না। তারা যদি তাদের উদ্দেশ্য, আমি মনে করি না সরকারের সকলের উদ্দেশ্য খারাপ, আমি এখনো মনে করি না, আমি বিশ্বাস করতে চাই না। তবে নির্বাচন নিয়ে যদি তাল বাহানা করে, তাহলে আমরা মনে করবো যে ক্ষমতার নেশা তাদেরকেও পেয়ে বসেছে, তাহলে মানুষ আবার প্রয়োজনে রাস্তায় নামবে। সেই জন্য মানুষের কিন্তু, মানুষ আপনার রক্ত দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, কি যে আপনি কি প্রোক্লেমেশন করবেন, এগুলো তাত্ত্বিক আলোচনা, এগুলো না। আমার সংবিধান আছে, এই সংবিধান গণপরিষদ করবেন, কি করবেন আমি জানি না। শোনেন, এই সংবিধানে কি ভোটের অধিকারের কথা লেখা নাই? এই সংবিধানে কি লেখা আছে যে রাতের বেলায় ভোট করতে হবে? সংবিধান তো একটা লিখিত পুস্তক, সংবিধান নিজে কাজ করতে পারে না। সংবিধান অনুযায়ী মানুষকে কাজ করতে হয়, স্টেক হোল্ডার যারা দায়িত্বশীল যারা, তাদেরকে কাজ করতে হয়। হ্যাঁ, এই সংবিধানের মধ্যে অনেক গণবিরোধী বাস্তবতা আছে, যেমন একটা আমরা ঠিক করেছি, এটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো কেয়ারটেকার প্রভিশন তারা ডিসলভ করে দিয়েছে, সেটা আমরা প্রস্তাবিত অলরেডি করে ফেলেছি। এটা আমি মনে করি এটা সংস্কারের যে কথা আপনারা বলেন, এটা সংস্কারের 70% অর্জন আমাদের হয়ে গেছে। এখন আপনি একটা পথ খালি পরিষ্কার রাখেন, যে নির্বাচনে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। এইবার যে নির্বাচনটা হবে কেয়ারটেকার অধীনে হবে, ইলেকশন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, তাদেরকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, ইলেকশনটাকে কেউ প্রভাবিত না করতে পারে, সেই পথটা আপনি আবিষ্কার করেন। আপনি সমস্ত সংস্কার করতে পারবেন এটা কেউ পারে না, কোনো মানুষই পারে না, কোনো সুপারম্যানও পারে না। হ্যাঁ, এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী হবে। আপনি রাজনৈতিক দল বাধ্য হবে সংস্কার করতে যদি নির্বাচনের পথটা আপনি খোলা রাখেন। নির্বাচনের পথ মানে আমি তুমি দামি মামি স্বামী এই পথ না, এই নির্বাচন না, রাতে নির্বাচন না। নির্বাচন যেই নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, মানুষ নিঃসংক চিত্তে নির্ভীক ভাবে ভোট দিতে পারবে, এবারও ভোট দিবে, এবং পরের যে নির্বাচনে ওই নির্বাচনেও সেইভাবে যাতে মানুষ করতে পারে, সেই পথে কি ব্যারিকেড আছে সেই পথগুলো আপনি পরিষ্কার করেন। সব সংস্কার আপনার কাজ, এটাই হলো আমার মোটা দাগে বক্তব্য। এর বাইরে যারা বলে তাদের ফলাফল আছে, তাদের ধান্দা বিকের আছে, তাদের অসৎ উদ্দেশ্য আছে, এটা আমি স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে বলতে চাই।